তুমিও কম না, কয়দিন যাইতে না যেতে বয়ফ্রেন্ড কেন? আরে আপু আপনি হচ্ছেন ভুল বুঝতেছেন, আমার বয়ফ্রেন্ড ছিল সেই কলেজ লাইফে আমি রিলেশন করছি। আমি যদি বিয়ের পরে করতাম তাহলে এটা কথা ছিল। 8 থেকে 9 বছর আগে আমার রিলেশন ছিল, সেটা এই মুহূর্তে তুলে আনার কোনো ইয়ে আছে? ও তো প্রেম করছে লিজান, তারপর হইতেছে আরো রবিন, আরো কয়েকটা ছেলের সাথে। সবসময় বলতো আমি রবিনকে অনেক ভালোবাসি। 3 দিন 4 দিন ধরে আমাদের ঝগড়াটা চলতেছে। সেদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে, আমরা তো আবার ঘুম থেকে উঠি দুপুরবেলা, তো সেটাই আমাদের কাছে সকাল। তো ঘুম থেকে উঠেই তিশা বেডরুম আলাদা করতেছিল, তো সবাইকে দিয়ে বলতেছে নবাবজাদিরে ডাক দে, বেডরুম আলাদা করব। মানে নানান ধরনের খারাপ খারাপ ইঙ্গিত করে কথা বলতেছিল। তখন আমি আর ওর সাথে কথা যাইনি। তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিচ্ছি যে আমার সাথে একটু আসো কথা বলো। তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিয়ে বলতেছি যে কিভাবে কি করতে চাচ্ছে, বেডরুম যে আলাদা করবে, তুমি কি একদিন আমার সাথে ঘুমাবে একদিন ওর সাথে ঘুমাবে এইভাবে? বলতেছে আমি জানি না, আমাকে কেন প্রেশার দিতেছো, আমাকে মেন্টালি প্রেশার দিতেছো, টর্চার দিতেছো, এরকম জোরে জোরে কথা বলছে। তখন আমি বেডরুম খুলে আমি বলে তিশাকে ডাক দাও, তিশাকে ডাক দিচ্ছি। তিশা আমাকে বলতেছে কেন আমার হাজবেন্ডকে তুই মেন্টালি প্রেশার দিতেছিস, মানসিক ভাবে তো শেষ হয়ে যাচ্ছে তোর জন্য দিন দিন, এরকম ভাবে আমাকে কথা বলতেছে। পরে আমি বলতেছি যে আমি ওর কাছে একটা কথা জিজ্ঞেস করলেও যদি এটা খারাপ হয় বা মেন্টালি প্রেশার দিই তাহলে আমি এখানে থাকবো না। এই কথাটা বলার পরে হাত হচ্ছে আমাকে 2টা থাপ্পড় মারছে। আমি বলছি যে আমার বলতেছে যে এত উঁচু গলায় কথা বলতেছে, 2টা থাপ্পড় মারো, আমাকে থাপ্পড় মারো। তখন আমি হাত টান দিয়ে বলছি যে হ্যাঁ থাপ্পড় মারো, আমাকে মারো। তখন হচ্ছে সেই হাত ধরাতে তার হাতে শিলি ছিল, ব্যথা পেয়েছে, কিন্তু এটা আমি ভুলবশত আর কি আমার খেয়াল ছিল না তখন রাগের মাথায়। তারপর হচ্ছে আমাকে 2টা থাপ্পড় মারে। আর যখন আমি থাপ্পড় মারার পরে আমি বলছি যে আমি থাকবো না, আমি যখন অন্য রুমে যেতে চাইছি তখন আমাকে জোর করে হাতটা ধরে তারপর হচ্ছে আমার চুল ধরে আগে টান দেয়, তারপর হচ্ছে 3-4টা থাপ্পড় মারে। এতদিন কেমনে ছিলা তুমি আপু? তিশার ভাব দেখলেই উঠে যায়। আপু এতদিন আমি অনেক থাকার চেষ্টা করছি। আমি যখন প্রেগনেন্ট হই তখন থেকে আমি মানে অনেক চেষ্টা করছি যাতে আমার বাবুটা মানে বাবা ছাড়া না হয়, অনেক চেষ্টা করছি। যখন দেখে আর পারতেছি না তখন আইসা পড়ছি। এতদিন তোমাদেরকে আমি কোনো কিছুই বলি না। আমি চাইছি যে কোনো ঝামেলা না হোক, কোনো ঝামেলা যাতে না হোক। আমাকে লাস্টের দিন আসার সময় আমার ধরে মারছে, থাপ্পড় দিচ্ছে, আহাত আমাকে মারছে। ওই বাসার একটা মানুষও আমাকে আটকায় নেই, ওদের আটকায় নেই যে ওকে মাইরো না। সব হলো ওদের 5-8টা থাকে সবগুলাই। ইরফান বলো, জিহাদ বলো, সাইমন বলো, তারপর সামি, মুনতাহা, সব একটা মানুষ আটকাইতে আসে নাই। একটা মানুষের যদি আটকাইতে আসতো তাহলে আমি মনটার বুঝ দিতে পারতাম না যে এই মানুষটা ভালো, এই মানুষটা মানে মায়া দরতা আছে। একটা মানুষ আটকাইতে আসে নাই। ইরফানের মা ছিল সেখানে, সেও আটকাইতে আসে নাই। আমার গায়ে হাত না তুললে আমি কখনোই আসতাম না ওই বাসা থেকে, কোনোদিনও আসতাম না। আপু আপনাকে দিয়ে প্রমোশন করাতে চাই আপু, আর এখন একটু মেসেজ দিয়ে রাখেন, আমার যদি লেট হয় তাহলে মাফ করে দেন, কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত আপু। হ্যাঁ আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। দীপার সাথে কথা বলো। দীপার সাথে আমার কথা বলার মতো কোনো ওয়ে নেই, কারণ দীপার সাথে হচ্ছে আমার ননাসের সাথে কথা হয়। আমি চাই না যে আমার ননাস এখানে জড়াক কোনো কিছুতে, আমার শ্বশুরও জড়াক আমি চাই না, কারণ আমার শ্বশুর অনেক ভালো মানুষ। আর আপনি সাবধানে থাকেন। আপু আমি সাবধানে আছি। এখন যদি ওরা আমার কোনো ক্ষতি করে, মানে কোনো লোক দিয়া বা কারো দিয়া, আমি জানি না, আমার যদি কোনোদিন যে শুনতে পারেন যে আমার কোনো ক্ষতি হয়েছে বা আমার ফ্যামিলির কোনো ক্ষতি হয়েছে, তাহলে যেন আপনারা সেই বিচারটা করেন, কারণ ওরা খুবই খারাপ, খুবই খারাপ। আপু তোমার গায়েও হাত তুলছে? হ্যাঁ আপু আমার গায়েও হাত তুলছে, তিশা আহাত দুইজনই আমার গায়ে হাত তুলছে। গায়ে হাত না তুললে আমি কখনোই এত হাইপার হইতাম না, কখনোই বাসা থেকে চলে আসতাম না। গায়ে হাত তোলার পরে আমার রাগ অনেক উঠে গেছে, যার কারণে আমি বলছি যে আমাকে এখন যাইতে হবে, আমি এইভাবে আমি থাকবো না, আমি তোদের সাথে থাকতেও চাই না। আগে থেকে আপু যখনই ঝামেলা হইতো তখন থেকে আমি থাকতে চাইতাম না। তুমি মামলা করো, দীপার সাথে কথা বলো। আমি কোনো স্টেপ নিতে চাচ্ছি না, যদি আমাকে বেশি ওরা ফোর্স করে আমি স্টেপ নিতে বাধ্য হব। আপু তুমি বাদ দাও, নিজের জীবনটা চিন্তা করো। আপু বাদ দিয়ে তো থাকতে পারতেছি না, আমি তো বাদ দিয়ে দিছিলাম, নিজের কাজ বাজ নিয়ে ব্যস্ত ছিলাম, ওরা তো আমাকে ভালো থাকতে দিতেছে না। আপু তোমার সব ভিডিওগুলো আগে দেখতাম, থ্যাংক ইউ আপু, আগের থেকে অনেক সুন্দর লাগছে। এখন অনেক টেনশন ফ্রি আছি, এই জন্য হচ্ছে অনেকে, কিন্তু তিশা আপুর জন্য আইনের ব্যবস্থা নেন।
কি নেব, কি আইনের ব্যবস্থা নিব? মিথ্যাবাদীগুলা আমার জীবনটা শেষ করে দিচ্ছে। 2টা বছর আমার জীবনটার মধ্যে কিচ্ছু নাই। আপু আপনি একটা জিডি করেন। তিশাকে নিয়ে কেউ কমেন্ট করলে রিপ্লাই কে দিত? সত্যি তুমি রিপ্লাই দিতে? না আপু, আমার হাত থেকে ফোন নিয়ে যে আমার হয়ে ও রিপ্লাই দিত। ও বাসার প্রত্যেকটা মানুষের সাথে সেম কাজ এগুলো করে। ওকে নিয়ে কেউ খারাপ কথা বলে সে নিজের আইডি থেকে রিপ্লাই দিত না, সে হচ্ছে আরেকজনের আইডি থেকে গিয়ে অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি করতো। সত্যি কখনো চাপা থাকে না, মানুষকে ধোকা দিয়ে ঠিক না। কি বলবো আপু, আমার কিছু বলার নাই, কোনো কিছু ইয়া করার নাই। আমি এতদিন চাইছি আপু যে আমি হয়তো মানে কোনো ঝামেলার মধ্যে যাইতে চাই না। আমি একটা সাধারণ পরিবারের মেয়ে, মানে আমাদের একটা ফ্যামিলি আছে, বুঝছো আপু, আমাদের একটা ফ্যামিলি আছে। ওদের মতন আমরা তো বাজাইরা না, ওর মা আর মেয়ের মতন আমরা তো বাজাইরা না। ওর মা হচ্ছে 8 বছর ধরে লিভিনে থাকতেছে, ওর বাপের কোনো পরিচয় নাই। ওর বাপ 4 থেকে 5টা মানে এমনি বাপ। হচ্ছে বিদেশে থাকি, সেই বাপরে কোনোদিন দেখাতে পারছে আজকে পর্যন্ত? যদি দেখাতে পারে তাহলে হচ্ছে আমি আর কি বলবো, আমার কোনো বলার কোনো ভাষা নেই। যদি দেখাতে পারে। আর সানিমের আব্বুরে দেখায় না, কারণ সানিমের আব্বুর মনে হয় আরেকটা সংসার আছে, যার কারণে সানিমের আব্বুরে দেখায় না। ওর মা হচ্ছে সবসময় ওদের বাসার অ্যাড্রেস হাইড করে রাখে সবসময়। আমি যখন চলে আসছি, আমাদের মধ্যে যখন ঝামেলা চলতেছে ওর মাকে নিয়ে, তখন একটু একটু টুকটাক ঝামেলা, তখনই ওদের বাসার অ্যাড্রেস চেঞ্জ করছে যাতে করে ওর মাকে কেউ খুঁজে না পায়। হাই, কেমন আছো তুমি? ভালো আছো? ওরে বাবার বন্ধু। বাবু কেমন আছে? বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। ইভেন আমার ছেলের পর্যন্ত খরচ দেয় না। আমি জাস্ট এতটুকু বলবো, আমার ছেলের খরচ যেন মাসে মাসে দেওয়া হয়। আমি আমার ছেলেকে দেখা থেকে কারো বঞ্চিত করিনি। আমার ছেলেকে যখন মন চায় তখন দেখবে। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কোনো কিচ্ছু নেই। আপু তিশা টাকার জন্য নিজের জামাইকেও ছাড়ে না। জানি না ওর আগের জামাইরে কি করছে না করছে। আমার ছেলেটা হওয়ার পর থেকে আমার উপরে এই অত্যাচার আর কি দিন দিন বাইরেই যেতেছে। আমি ধৈর্যের সীমা একদম পার হয়ে এখন আমি এই অবস্থায় দিয়ে যদি দরজা লাগায় দাঁড়িয়ে তুমিও কম না, কয়দিন যাইতে না যেতে বয়ফ্রেন্ড কেন? আরে আপু আপনি হচ্ছেন ভুল বুঝতেছেন। আমার বয়ফ্রেন্ড ছিল সেই কলেজ লাইফে আমি রিলেশন করছি। আমি যদি বিয়ের পরে করতাম তাহলে একটা কথা ছিল। 8 থেকে 9 বছর আগে আমার রিলেশন ছিল, সেটা এই মুহূর্তে তুলে আনার কোনো ইয়ে আছে? ও তো প্রেম করছে লিজান, তারপর হইতেছে আরো রবিন, আরো কয়েকটা ছেলের সাথে। সবসময় বলতো আমি রবিনকে অনেক ভালোবাসি। অনেক দোয়া রইল আপু আপনার জন্য। থ্যাংক ইউ আপু, দোয়া করেন। তিশা একটা ডাইনি না, ও একটা 3rd ক্লাস, পুরো একদম 3rd ক্লাস। ও মানুষকে বলে না বস্তি ও নিজেকে শক্ত করে। আপু আমি নিজে যথেষ্ট পরিমাণ শক্ত আছি। আপু আহাদের বোনকে নিয়ে কিছু বলো। আহাদের বোন যথেষ্ট পরিমাণ ভালো, সে আমাদের আগেও নাই পিছনে, এসব ঝামেলার মধ্যেই নেই। সে মানুষটাই অন্যরকম ভাই, সে মানুষটাই অন্যরকম। সে যথেষ্ট তার মানে পার্সোনালিটি মেনটেন করে চলে। ওদের মতন বাজাইরা না, এরকম এক কথায় বলতে গেলে একদম বাজাইরা। আপু কাজ করে না, নামাজ পড়ে না, রায়েশ বাবাকে খেয়াল রাখো। আপু আমি চাই আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, ওরা আমাকে ভালো থাকতে দিবে না। আপু আমি চাই নেই কখনো মুখ খুলতে। আজকে আমি জাস্ট বলতে বাধ্য হয়েছি, আমার বাবা বিজনেস করে, জুতার দোকান আছে আমার বাবার। বলে আমার বাবাকে নাকি জুতার দোকান থেকে তাড়াই দিছে। আমার বাবা তো লাস্ট 8 বছর ধরে তো কোনো দোকানেই কাজ করে না। আমার বাবার সবসময় নিজেদের দোকান ছিল। আমার বাবার মানে নিজের, সে আমার বাবার ব্যবসাটা ছোট হোক কিন্তু সে নিজেই আর কি মালিক ছিল। আমার মা নাকি ওই পরকিয়া করছে দোকানদারের সাথে, এরকম কোনো রেকর্ডই নাই। ও দোকানদারের মালিকের সাথে নাকি আমার বাপে পরকিয়া করছে। কি ফালতু তিশার, মানে এত খারাপ স্বভাব।
মারিয়া মেয়েটাকেও পর্যন্ত লাস্টের দিন যে মারিয়া চলে যেতে চাইছে সেই দিন পর্যন্ত মারিয়াকে গায়ে হাত তুলছে, মারিয়াকে থাপ্পড় মারছে, ঘুষি মারছে, চুল ধরে টান দিয়ে মারছে মারিয়াকে। এখন ওর মার বাসা থেকে মারিয়া চলে গেছে কারণ মারিয়াকে দিয়ে বাসার কাজ করায়, ঘর মোছায়, ঘর ঝাড়ু দেওয়া। অথচ মারিয়াকে যখন নিছে তখন বলছে তুই শুধু আমার ভিডিও বানায় দিবি আর ভিডিও এডিট করবি, এই কথা বলে নিয়ে ওই মেয়েটাকে দিয়ে বাসার সমস্ত কাজ করায়। তারপর হচ্ছে থালা বাসন ধোয়, তারপরে হইতাছে যে সংসার যাবতীয় যত খুঁটিনাটি কাজ আছে সব ওই মেয়েটাকে দিয়ে করে, যার কারণে ওই মেয়েটা বাধ্য হয়েছে ওইখান থেকে চলে যেতে। তারপর মৌকে আমি বলে নিয়ে আসছি যে মৌ হচ্ছে তিশার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসবে। আসার পরে মৌকে দিয়ে বাচ্চা পালাইছে, ফিটার ধোয়াইছে, মৌ মানে বাবুদের জামা কাপড় ধোয়াইছে, রুম গুছানোর থেকে শুরু করে সবকিছু করাইছে। অথচ মৌর সাথে আমার কথা হয়েছে মৌ তিশার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। মৌকে আমি নিজে নিয়ে আসছি। তিশা তখন বলছে আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে সাথে থাকবে, আমার কখন কি লাগবে এনে দিবে না দিবে সবকিছু করবে। বাচ্চা পালার কোনো কথাই ছিল না। আপু আপনাদের পাশে আছি, দোয়া করেন আপনি ভালো থাকেন। আপু আমি ভালো থাকতে চাই, ওরা আমাকে ভালো থাকতে দিবে না। আখির বাবা অনেক ভালো মানুষ, আখির মা অনেক ভালো। আমাদের এরকম কোনো ব্যাড রেকর্ডই নাই। আমার বাবার মায়ের যদি ব্যাড রেকর্ডই থাকতো তাহলে ক্যামেরা আড়াল করে রাখতাম, দেখাইতাম না, যে বলতাম আমার বাবা বিদেশে, আমার বাবা বিদেশ থাকে, আমার বাবা আমেরিকা থাকে। হ্যাঁ তিশার এক্সট্রা বাবার কোনো অভাব নেই, অনেক বাবা। আমার একটা টিস্যু দে, তোর আমার একটা ভিজা টিস্যু দে, আমার মুখটা জানি কেমন লাগতেছে, লোশন হাতে দিতে দিতে মুখেও দিয়া লাইছি, একটু দে। মানে এসব কথা না বললে কিভাবে ভাইরাল হবে তিশা, এই জন্য এগুলো বলা শুরু করছে। হ্যাঁ এই জন্য এগুলো বলা শুরু করছে। আমি আপু চুপ থাকতে চাইছি, আমি চাই যে ওদের সাথে আমার কোনো গেজব না হোক, কারণ আমি ভালো থাকতে চাই। এখন দেখি আমাকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে, এটা দে, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে আমাকে নিয়ে পড়ে থাকে। গাড়ি কেনা থেকে শুরু হয়েছে সব তো তিশার কন্ট্রোলে। হ্যাঁ সব তিশার কন্ট্রোলে, সব তিশার কন্ট্রোলে, সবকিছু এভরিথিং। আসেন আল্লাহ কতগুলো আইছে, ধুইয়া দে ধুইয়া দে। আহাতকে পর্যন্ত তাবিজ করে নিয়েছি, নাহলে আহাত কেন শুধু তিশা তিশা বলবে। আমার হাজবেন্ড কখনোই এরকম ছিল না, শুরুর দিক থেকে আমাকে একটু একটু করে ভালোবাসার ট্রাই করছে। যখন দেখে যে আমাকে ভালোবাসতে, মানে যখন তিশা দেখে যে আমাকে ভালোবাসতেছে তখন দেখি যে ওর এই বহুরূপ সহ্যই করতে পারতো না। আমার হাজবেন্ড আমার কাছে এসে 5টা মিনিট বসতে পারতো না পর্যন্ত, সবসময় ওকে তারার উপরে রাখতো। আল্লাহ ওদের বিচার করবে আপু, অলরেডি বিচার করে আল্লাহ শুরু। আমাকে যদি এত না খেপাইতো আমি কখনোই কোনো কিছু বলতাম না। আমরা যা ইনকাম করতাম, আমাদের ইনকামের বেশিরভাগ টাকাই হচ্ছে ওদের ফ্যামিলির পিছনে যেত। আমি আপনাদেরকে হিসাব দিই, ওর মাকে দিতে হইতো 40,000 করে টাকা। তারপর হইতাছে ও যে বলে আমার বাবাকে 20,000 করে টাকা দিছে, ওর মাকে আমরা অনেক আগে থেকে 40,000 করে টাকা দিই। আমার বাবাকে জাস্ট 1 মাস 30,000 টাকা দিছে, আর ঈদের সময় 1 মাসে 1 লাখ টাকা দিছে। সেটা আমাদের মধ্যে কথা ছিল যে ওর মাকে 5 লাখ টাকা দিয়ে চুরি কিনে দিবে, আমার বাবাকে 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আর আমার শ্বশুরের ফার্মেসিটা ঠিক করে দেওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় আমার বাবাকে 1 লাখ টাকা দেওয়ার পরে আর কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। ওর মাকে ফার্স্ট হচ্ছে চুরি কিনে দিছে, অনেক আগে থেকে 40,000 টাকা করে খরচ দেওয়া হয়তো। আমার বাবাকে যেই মাসে 1 লাখ টাকা দিছে সেই তিশার মাকে হচ্ছে 1.5 লাখ টাকা দেওয়া হয়েছে। ওর মা নাকি কিসের কেস চালায়, সেই কেস চালানোর জন্য হচ্ছে ওর মাকে 1.5 লাখ টাকা দেওয়া হয়েছে। আর আমার শ্বশুরের ফার্মেসিটা তো আজও পর্যন্ত ঠিক করে দেওয়া হয়নি, বাট কথা ছিল যে ঠিক করে দিবে, বাট দেওয়া হয়নি। আমি আমার আইডিতে পোস্ট দিছি হাতকে নিয়ে, মানে আমার সবকিছু লিখছি। ওইখানে তিশার মা ফোন দিয়ে বলে যে তুই একটু ওইখানে লিখে দে যে আমি তোদের কাছ থেকে ফার্নিচার কিনে নিছি, আর হচ্ছে একটু লিখে দে যে তিশার বাবারেও আহাদের বাবারেও হচ্ছে 3.5 লাখ টাকার মার্কেট করে দিয়েছে। এটা লিখার ভুল বুঝতেছে। ওরে বাবারে আমার আসছে, ভুল বুঝতেছে। তাহা হচ্ছে 8 বছর ধরে লিভ ইন সম্পর্কে আছে, তাকে ভুল বুঝতেছে। আমার বাবাকে নিয়ে যে কথা বললো যে আমার বাবা হকারগিরি করে, তোর তো বাপেরই খোঁজ নেই। তোর বাপ কোন বাপে জন্ম দিছে রে? যেই বাপ জন্ম দিছে সেই বাপ তো আমাদের সাথে থাকতো। রাজনীতি করে আমাদের বাসায় পলাতক ছিল, আমাদের যে আমরা যেই ফ্ল্যাটে থাকতাম তার উপরতলায় পলাতক ছিল, এই জন্য হচ্ছে ওই ফ্ল্যাটে ওই সবসময় আটকায় থাকতো। ওই বাপের পর্যন্ত, ওই বাপের বাসার খুচরা মুদি বাজারটা পর্যন্ত আমাদের বাকি দোকান থেকে নিয়ে যেত।
আর ওই বাপে তো সবসময় আমাদের কাছ থেকে নিতে চেয়েছে। তারপর হইতেছে তিশার ছেলেকে হচ্ছে সব সময় এই যে চিপস বিস্কিট হাবিজাবি অনেক খরচ দিত তিশার ছেলেকে, এগুলো সব কিনা কিনা কুরিয়ার করে পাঠাতো। ঈদে তিশার ছেলেকে মনে হয় 9-10 সেট ড্রেস আপ দিছে, জুতা দিছে 2-3 জোড়া, অথচ এখানে দীপার মেয়েকে দিছে দুইটা ড্রেস দিছে আর 2 জোড়া জুতা দিছে। কেন? ওখানে ইনকামের মেইন সোর্স হচ্ছে আহাদ, কেন ওকে আহাদের একটা মেয়েকে কম দেওয়া হলো? আমি দিতে বলছি, হ্যাঁ আমি দিতে বলছি, আমি কম দিতে কইছি। এটাই তো কইবেন বানাইয়া নাটক বাস। মুখটা খারাপ হইতাছে খালি লাইভে দেখে, মুখটা খারাপ করলাম না। ওর ছেলেরে ওর যে জন্ম দিয়ে হালাইত হয়েছে যে ছেলের, এই ছেলের আইনে এখন আহাদের দত্তক নেয় যাতে আহাদের বাপের সব জায়গা সম্পত্তি পায়। এই জন্য আমি আমার শ্বশুরের সাথে কেন কথা বলি, এই জন্য হচ্ছে আমি নাকি জায়গা সম্পত্তির জন্য কথা বলি। আমাকে ফোন দিয়ে বলে জায়গা সম্পত্তির জন্য কথা বলেছে আমার শ্বশুরের সাথে। আহাদের রক্ত আয়াস সব পাবে। তোর ছেলের দত্তক নেই হবে, তোর ছেলের সব পাইবো না, আর আমার শ্বশুর সব দিয়ে। আমার শ্বশুর এতই বোধাই একবারে। বিয়ের আগে হচ্ছে দীপা থাকাকালীনই ওরা পরকীয়া করছে। আমাকে বাধ্য করছে, ওরা এগুলা করতে আমাকে বাধ্য করছে। আমি চুপচাপ থাকতে চেয়েছিলাম, আমি চুপচাপ থাকতে পারতাছি না। একটু দাও, এটা লাগাই দাও। আগে ভিডিওগুলো দেখতে মনে করতাম তোমরা ওখানে সুখে নাকিকাপুর কাছ থেকে সব আসল ঘটনাগুলো জানতে পারতেছি দিন দিন। আমি যখন ভিডিও করতাম ওইটা ছিল স্ক্রিপ্টেড। আমি সারাদিন আমার মন মানসিকতা অবস্থা এত খারাপ ছিল, আমি সারাদিন কান্না করতাম। তিশার মা আর তিশা বলতো যে তুই সারাদিন যতই কান্না করস না কেন, কিন্তু ভিডিওতে যখন আসবি তখন তোর হাসি মুখ থাকতে হইব। তখন নাকি আমার হাসি মুখ থাকতে হইব। নাটক বাস। হাসি মুখ থেকে কি হইলো? সেটা আমার পোলাটারে তো আমি সবকিছু থেকে বঞ্চিত করলাম। আমি চাই যে আমার পোলার সব ভরণ পোষণের দায়িত্ব নেক, নাহলে এই পরিণাম খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে, মানে খুবই খারাপ হবে। আর আমি যদি একটাও মিথ্যা কথা বলে থাকি, ও সে প্রমাণ দেখ। প্রমাণ কি? ওর বাসার যে ওই চেলাপেলা গুলো প্রমাণ, হ্যাঁ প্রমাণ এবার আমিও দেখাইতেছি। কোন জায়গাতে কোন প্রমাণ বাইর করতে হয় দেখাইতেছি এবার। খালি খারাপ। আখি আপু, আমি আয়শা পড়ছি অনেক পরে, তোমরা দেখছো? হ্যাঁ আমি তো দেখছি, অনেক পরেই আয়শা পড়ছি। আয়াস কেমন আছে আপু? আয়াস ভালো আছে। শুধু কি তিশা খারাপ, রাতুলও কম খারাপ না। রাতুল মানে আহাত। হ্যাঁ জানি রাতুল মানে আহাত। আমাদের রাজাশনি থাকতো আগে, অনেক পরকিয়া করছে। আমি জানি আমার হাজবেন্ডের একাধিক প্রেম ছিল, আমি সবই জানি। আয়াসকে আনো দেখি আপু। আয়াস হচ্ছে খালি গায়ে আমার মনটা। লাভ ইউ আপি, লাভ ইউ টু। আপু 203 নিয়ে যখন ভয়েস আপলোড দিত তখন ভয়েসগুলো কি তিশা শিখিয়ে দিত? হ্যাঁ আমি দিতে পারতাম না, যার কারণে শিখিয়ে দিত। এখন শিখতে শিখতে অনেকটা পারি। এখনো আমার কথাগুলো কিন্তু অনেক থতলায়, যে এটা তোমরা হচ্ছে আমার ভয়েস দেওয়া ভিডিও দেখলেই দেখতে পারবা। আমার কমেন্ট পড়েন টুটুলের সংসার। আপু এই যে পড়ছি তোমার কমেন্ট। হ্যাঁ আপু, তখন হচ্ছে সেই ভয়েসগুলো আমাকে শিখিয়ে দিতে। এমনও দিন গেছে ভয়েস দিতে দিতে মনে করো 4-5 বার করে দিতাম, তারপর হচ্ছে দেওয়া একদম ঠিক হতো। আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব। আপু ওদের স্বামী স্ত্রী কি জিন সত্যি ধরছিল? আমি যখন জিন ধরছিল তখন তারপরেই তো আমি চলে আসলাম। আমি জানি না এটা কি আসলেই নাটক সাজানো নাকি সত্যি। কারণ যদি সত্যি হয়ে থাকে তাহলে কখনোই শাড়ি পরতো না, কখনোই এত জায়গায় ঘুরতো না। কক্সবাজার গেল তখন কি জিন, কি তখন কি ইয়াতে রিটায়ার্ডে গেছিল জিন? যখন বৃষ্টিতে ভিজছে তখন কি জিন রিটায়ার্ডে গেছিল? ছুটিতে গেছিল জিন। নাটকের জায়গা পায় না। নাটক এবার ছুডামো, ঠিক মতন নাটক ছুডামো। এবার আমারে বেশি চেতাইছিস না, খেপাইছিস না, এবার নাটক দেখবি। কতবার সাহস আমার গায়ে হাত তুলছিস? আমার বাপ মারে পর্যন্ত আমি বলিনি যে আমার গায়ে হাত তুলছিস। আমি চাইনি এত ঝামেলা। এখন দেখবি আমার গায়ে হাত তুলছিলি না, এখন দেখবি আমার আসল রূপ দেখবি। এখন এই মহিলা অনেক চালাক, আমরা সবাই বুঝতে পারছি। অনেক চালাক মানে ওর মা আর মেয়ে বহুত চালাক, দুরন্তর চালাক।
এক কথায় বলতে গেলে ছেলে ধরা ওরা, ওর মা আর মেয়ে। ওর মারও কোনো জামাই ঠিক নাই, আর ওর কথা তো বাদই দিলাম। ওর একটা বান্ধবী আছে যে ওই ইয়াতে থাকে, হাতির ঝিলের এখানে থাকে। ওর এই বান্ধবীর কাছ থেকে আমি শুনছিলাম তিশা নাকি ওর জামাইয়ের সাথে পালায় গিয়ে বিয়ে করছে, অথচ আমার বলে যে ওর মায় নাকি ওর বিয়ে দিছে। ও নাকি অনেক উশৃঙ্খল ছিল, জায়গায় জায়গায় ধরা খেয়েছে, সেই বান্ধবী আমাকে বলছে। অথচ আমি তিশার আজ পর্যন্ত বলিনি যে তোর বান্ধবী আমার আড়ালে তোর ব্যাপারে এইসব কথা বলছে। আসলে গায়ে হাত তুলছে তোমার কিভাবে? যেদিন আমি চলে আসবো সেই দিন কথা কাটাকাটি হইতেছে, ওই সময় আহাদও আমাকে থাপ্পড় মারছে, তারপর হচ্ছে থাপ্পড় মারছে। তারপরে আমি রাগের মাথায় আমি বলছি যে আমার মার এখন কল দিয়ে আমি চলে যাবো বাসায়, আমাকে দেখে একা আসতে যাইতে দিবে না, মানে একা বাসা থেকে বের হইতে দিবে না। তারপর হচ্ছে আহাদ তিশা দুজন মিলে হচ্ছে আমার মাকে ফোন দিছে। আহাদ কথা বলে নেই, তিশা ফোনে কথা বলছে। ওরা সবাই হয়তো তোমার লাইভটা দেখতেছে, দেখুক আমি কি ভুল বলতেছি, মিথ্যা বলতেছি, বলুক। কোনো সাহস আছে কথা বলার? আসবো না এতগুলা মিথ্যা সাজাইয়া ডায়েরিতে নোট করে তারপরে আইব না লাইভে। এবার নোট ছুটাইতেছি আমি, মিথ্যা আমি এবার ছুটামো ঠিক মতন। আপু তুমি জেনে বুঝে এই কাজ কেন করলে? আপু আমি তখন বুঝি নাই যে আমাকে দিয়ে এরকম ভাবে ভিউ ব্যবসা করবো। আমি তো গেছি হয়তো আমার বিয়ে হলে, মানে তখন আমি অনেক ডিপ্রেশন ছিলাম যে একটু ভালো থাকবো হয়তো, মানে যেহেতু মাইনা নিছে আর ও মাইনা নিছে, মানে সব দিক থেকেই তো মানাই আর কি বিয়েটা হয়েছে। তখন ভাবছি যে ভালো থাকবো, কিন্তু যাওয়ার পরে দেখি যে আসল রূপ বের হয়ে গেছে। তোর আগের ভাত রেখে আসছিস কেন? এটা কেন আসছি ভালো করে জানিস, আর একটা ভিডিও আছে যে কেন আসছি। আমি যা সত্যি তাই বলছি, কোনো মিথ্যা কোনো আশ্রয় নেইনি। তুই যেমন মিথ্যার আশ্রয় নিছিস যে তোর জামাই এটা না সেটা না হ্যান তেন, তুই যে হাতের সাথে পরকিয়া করে আসছিস কেন বলস না মানুষের? 6 বছর আগে মেসেজে কথা বলতি, কনভারসেশন মানুষ বের করছে, মেসেজে মানে হচ্ছে কমেন্টে কথা হইতো, এগুলো একদমই মিথ্যা। হ্যাঁ আমি হচ্ছে এখন লাইভটা শেষ করবো, এখন হচ্ছে বাবুকে একটু সময় দিব, আমার বাবা আসছে, আমার বাবার সাথে কথা বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আপু যেদিন আসলে সেদিন ঝগড়াটা কি হয়? সেদিন হচ্ছে আমাদের 3 দিন 4 দিন ধরে আমাদের ঝগড়াটা চলতেছে। সেদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে, আমরা তো আবার ঘুম থেকে উঠি দুপুরবেলা, তো সেটাই আমাদের কাছে সকাল। তো ঘুম থেকে উঠেই তিশা বেডরুম আলাদা করতেছিল, তো সবাইকে দিয়ে বলতেছে নবাবজাদিরে ডাক দে, বেডরুম আলাদা করব, মানে নানান ধরনের খারাপ ইঙ্গিত করে কথা বলতেছিল। তখন আমি আর ওর সাথে কথা যাইনি, তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিচ্ছি যে আমার সাথে একটু আসো কথা বলো। তখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিয়ে বলতেছি যে কিভাবে কি করতে চাচ্ছে, বেডরুম যে আলাদা করবে, তুমি কি একদিন আমার সাথে ঘুমাবে একদিন ওর সাথে ঘুমাবে এইভাবে? বলতেছে আমি জানি না, আমাকে কেন প্রেশার দিতেছো, আমাকে মেন্টালি প্রেশার দিতেছো, টর্চার দিতেছো, এরকম জোরে জোরে কথা বলছে। তখন আমি বেডরুম খুলে আমি বলে তিশাকে ডাক দাও, তিশাকে ডাক দিচ্ছি। তিশা আমাকে বলতেছে কেন আমার হাজবেন্ডকে তুই মেন্টালি প্রেশার দিতেছিস, মানসিক ভাবে তো শেষ হয়ে যাচ্ছে তোর জন্য দিন দিন, এরকম ভাবে আমাকে কথা বলতেছে। পরে আমি বলতেছি যে আমি ওর কাছে একটা কথা জিজ্ঞেস করলেও যদি এটা খারাপ হয় বা মেন্টালি প্রেশার দিই তাহলে আমি এখানে থাকবো না। এই কথাটা বলার পরে হাত হচ্ছে আমাকে 2টা থাপ্পড় মারছে। আমি বলছি যে আমার বলতেছে যে এত উঁচু গলায় কথা বলতেছে, 2টা থাপ্পড় মারো, আমাকে থাপ্পড় মারো। তখন আমি হাত টান দিয়ে বলছি যে হ্যাঁ থাপ্পড় মারো, আমাকে মারো। তখন হচ্ছে সেই হাত ধরাতে তার হাতে শিলি ছিল, ব্যথা পেয়েছে, কিন্তু এটা আমি ভুলবশত আর কি আমার খেয়াল ছিল না তখন রাগের মাথায়। তারপর হচ্ছে আমাকে 2টা থাপ্পড় মারে। আর যখন আমি থাপ্পড় মারার পরে আমি বলছি যে আমি থাকবো না, আমি যখন অন্য রুমে যেতে চাইছি তখন আমাকে জোর করে হাতটা ধরে তারপর হচ্ছে আমার চুল ধরে আগে টান দেয়, তারপর হচ্ছে 3-4টা থাপ্পড় মারে। তখন বাসায় চলে যাই আমি আমার ব্যাগ গুছানোর জন্য। পরে আমার বলতেছে তুই খালি গায়ে যাবি, তুই বস্তির মেয়ে, বস্তির থেকে যেভাবে আসো সেভাবে যাবি, এরকম বলতেছে যে তুই খালি গায়ে যাবি, এক কাপড় চোপড় যাবি। তারপরে আমি আয়েশের যেহেতু হচ্ছে আমি একা আমার কোনো কাপড় চোপড় নিতে দেবেন না, তো ওই জন্য হচ্ছে আমি আমার কাপড় চোপড় নিয়ে আমি আয়েশের ব্যাগ নিয়েছি, আয়েশের ব্যাগ গুছাবো। বলে যে এগুলো যে নিতেছে এগুলো কার টাকার, এগুলো আমার টাকার, আমি কামাইছি। আয়েশের ব্যাগ, আয়েশের হচ্ছে ফিডার, আয়েশের কোনো ফিডার দিব না, তুই যে কামাইয়া হে পড়ালা খাওয়া, কোনো ফিডার দেওয়া যাবে না, আয়েশের কোনো কাপড় চোপড় দিব না, তোর টাকার কামাই এরকম করে বলতেছে। তারপর আমি আয়েশের কোনো কিছু গুছাই নি, তখন আমি বের হয়ে যেতে চাইছি, আমাকে বের হইতে দেয় না, তোর আম্মু আব্বুরে কল দিমু, তোর আম্মু আব্বু এসে তোকে নিয়ে
ড্রাইভারকে নিবে। পরে বলছে যে আমার আম্মু আব্বুর কল দিয়ে, তারপর আমার আম্মু আব্বুর কল দিয়ে তিশা আমার আব্বুকে আসতে বলে, আমার আব্বু অসুস্থ থাকার কারণে যাইতে পারেনি, আমার আম্মুকে পাঠাইছে। তখন হচ্ছে আমার আব্বু আর কি আহাদের সাথে কথা বলতে চাইছে, কিন্তু আহাদ তখন কথা বলেনি। তখন তিশা বলে যে তোমার কথা বলা লাগবে না, তুমি কোনো কিছু কথা বলতে পারো না, ওর বাপে যা বলবো তাতেই গুল্লা যাই বাগো তুমি। তো বলে যে আহাদ অসুস্থ, আব্বা আহাদ কথা বলবে না। তো এই কথা বলে আমার বাবার থেকে কথা কাটায় নিচ্ছে। তো তারপর হচ্ছে আমার আম্মু যখন আসে তখন নাটক যে থাক কাকি যা হওয়ার হয়েছে, চল আমরা কক্সবাজার যাই, কক্সবাজার থেকে এসে তুই তোর বাসায় যাস। আমি কই না, আমার এখন কক্সবাজার যাওয়ার কোনো মন মানসিকতা নাই, তোরা যা, আসার সময় আমাকে বলছে আমি আসবো না। তো তারপরে হচ্ছে আমি আসার এই কথা বললা যখন আসছি, তখন হচ্ছে তারা মানে আমার আম্মু যখন আসছে তখন হচ্ছে তিশা ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। তখন আমার আম্মু বলতেছে যে ও আমার বাসায় কয়েকদিন থাইকা আসুক, তোমরা ইয়া করো। পর বলতেছে যে না, এত কিছু বলার পর যাবি না, তাইলে থাক, যাওয়া লাগবে না। আমার আম্মুরে বলতেছে বস্তির একটা মেয়ে আনছিলাম, 3rd ক্লাস একটা মেয়ে আনছিলাম, আপনার মেয়ে আমাদের দুজনের জীবন শেষ করে দিছে। তখন আমার আম্মু বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা, আমার আম্মু ভালো মতো বলছে, এইভাবেই বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা তাহলে তোমাদের জীবন কিভাবে শেষ করতো। কোটা দাও কেন, তোমারও তো আল্লাহ মেয়ে দিছে, তুমি একদিন বুঝবা। আমার আম্মু অনেক কষ্ট থেকে বলছে, এই কথাটুকু জাস্ট বলছে। তখন তিশা যে মানে অন্য রুমে গিয়ে কি করলো, দরজা লাগাই দিছে, সে ফাঁসি দিবে, আত্মহত্যা করবে। তারপর হচ্ছে দরজা লাগাই দিয়েছে, তখন আর আমি ওয়েট করি না এখানে। আমার আম্মু বলে চল বাসায় চল। তারপর এখান থেকে আমরা চলে আসছি। আসার পরে হচ্ছে মানে এরপরে অনেক 2-3 দিন পরে হচ্ছে ওই বাসায় আর কি আমার ইরফানের আম্মুর সাথে আমার সবসময় যোগাযোগ ছিল। এখন আম্মুর কাছে শুনতে পারি আহাদ যখন আসছে আধা ঘন্টা পরে, তখন হচ্ছে ওকে নাকি মানে অনেক খারাপ উদ্ধার করে, যে ফাঁসি দিয়ে দিতে নিছিল, তারপর উদ্ধার করে হচ্ছে তারা কক্সবাজারের জন্য রেডি হয়, কক্সবাজার যাবে। একটা মানুষ একদম ফাঁসি থেকে উদ্ধার করছে তাকে, তারপর নাকি তারা ব্যাগপত্র গুছায় কক্সবাজার গেছে। কোনোদিনও বিশ্বাস হয়? নাটক বাস একটা ফ্যামিলি। রিয়েলিটি দিয়ে কোনোদিন আইতে পারবো? কতগুলো যে চামচা আছে না ওদের, যে সাদিয়াতুন নাফিসা, তারপর হচ্ছে অপসরা, এই যে গ্রুপের যে অ্যাডমিন মেয়েগুলো আছে না, এই বস্তি মেয়েগুলো হচ্ছে 3-4টা করে আইডি খুলে রাখে। বস্তি মেয়েগুলা 3-4টা করে আইডি খুলে রেখে তারপর হচ্ছে মানে তিশার নামে কেউ কিছু বললে ওদেরকে অ্যাটাক করে, সেই ফেক আইডি নিয়ে। দাঁড়া, আমি হচ্ছে এখন লাইভটা শেষ করবো। তোমরা যদি আরো লাইভ চাও, যদি আরো কিছু জানা থাকে অবশ্যই বললেও আমি হচ্ছে রাতে লাইভ আসবো, দেখি যদি ফ্রি থাকি আমি। কারণ এখন হচ্ছে আমার প্রমোশনে আরো 2-3টা কাজ আছে, সেগুলো হচ্ছে আমাকে করতে হবে, বানাইতে হবে। কারণ সেই মানুষগুলো হচ্ছে আমাকে অ্যাডভান্স করে রাখছে। আপনার প্রবলেম কি জিজ্ঞেস করেন, ওর প্রবলেম কি, ওর প্রবলেম কি প্রবলেম কি এদের। আমি সবগুলারে দেখে ছাড়বো, ওই বাসার সবগুলার আমি দেখে ছাড়বো। ইরফান, তারপর হচ্ছে জিহাদ, তারপর হচ্ছে রাজ, তারপর হচ্ছে ইরফানের আম্মু, সবাইকে দেখে রাখবো, সবাইকে। তারপর হচ্ছে ওই যে পেজের 2-3টা যে চামচি আছে, অপসরা, তারপর হচ্ছে সাদিয়াতুন নাফিসা, সবগুলাকে আমি দেখে রাখবো, সবগুলাকে। জাস্ট সময়ের অপেক্ষা, শুধু দেখি তোরা কি করস, আমি তারপর আর কি। মুনতাহার বাড়ির কেউ আসে না কেন? মুনতাহার বাবা আছে, এই জন্য ওর বাবা কাজে ব্যস্ত থাকে, আর ওর মা হচ্ছে অন্য জায়গায় সংসার করে। ওর মা বাবার হচ্ছে ডিভোর্স হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন লাইভটা শেষ করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করে। আমার জন্য কোনো ক্ষয়ক্ষতি হয় তোমরা যেন বুঝতে পারো যে আমার এই ক্ষয়ক্ষতিগুলো কে বা কারা করতে পারে। আমি অনেক লাইফ রিস্ক আছি, কারণ মৌকে পেলে মনে হয় এখানে মেরেই ফেলতো, এরকম একটা অবস্থা হয়েছিল। আমার বাসায় যদি কেউ আসে আমি কাউকে ছাড় দিব না, খালি বাসায় আসুক, আমি সেই অপেক্ষায় আছি, শুধু বাসায় আসুক। তো আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চাইনি পাশের ভাবিও ছাড়, পাশের বাসার ওই বেডির কথা আমি কি কমু।